স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। তোমাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। বিশেষ করে তোমরা যারা কি আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু একটি বাম্পার ক্লাস হতে চলেছে। কেন? কারণ আজকে আমরা এমন একটি থিওরি নিয়ে, এমন একজন ব্যক্তির থিওরি নিয়ে আলোচনা করতে চলেছি যে থিওরিটা থেকে কিন্তু তোমাদের 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু আসে মাস্ট। কটা? 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু একদম মাস্ট। তোমরা ধরে নাও যে এই থিওরিটা থেকে তোমাদের 2 থেকে 3টা কোশ্চেন আসবেই আসবে। তা সে পশ্চিমবঙ্গে টেট বলো, বা আসাম টেট, বা ঝাড়খণ্ড টেট, বা ত্রিপুরা টেট, বা এমপি টেট, বা সি টেট, বা কেভিএস, বা এনভিএস বলো, যে কোনো ধরনের টেট বলো না কেন, যেখানে তোমাদের চাইল্ড সাইকোলজি বা সিডিপির থেকে কোশ্চেন হয়, সেই ধরনের টেটে কিন্তু এই যে ব্যক্তির থিওরিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, জেইন পিয়াজে, এই জেইন পিয়াজের থিওরি থেকে কোশ্চেন করে না এরকম কোনো কোশ্চেন পেপার কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এখন পর্যন্ত হয়নি। তো এটা তুমি একদম কনফার্ম হয়ে যাও। এই থিওরিটা তুমি যদি পড়ো তাহলে 3খানা কোশ্চেন থেকে শুরু করে 4খানা কোশ্চেন পর্যন্ত তুমি একদম 100% শিওর তুমি রাইট করে আসতে পারবে। কতগুলোর মধ্যে? 30টার মধ্যে। 30টার মধ্যে শুধু এই চ্যাপ্টার থেকে, এই কনসেপ্ট থেকে, এই ক্লাস থেকে তুমি 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু 100% শিওর তুমি কি করে আসতে পারবে। তাহলে এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কারণ কোনো একটি কনসেপ্ট শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে, যদি স্কিপ করে দেখো, তাহলে কোনো দিনও বুঝতে পারবে না। বোঝা গেল? তো দেখো, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনো আমাদের যে আপার প্রাইমারি টেটের যে বিশেষ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হওনি, তারা 8509552099 এই নাম্বারে কি করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি সাথে লিখবে আপার প্রাইমারি টেট, লিখে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে। আমরা তোমাদের কি আপার প্রাইমারি টেটের যে আমাদের হোয়াটসঅ্যাপের বিশেষ একটি গ্রুপ আছে, যেখানে আমরা এই ধরনের স্টাডি মেটেরিয়াল একদম ফ্রি অফ কস্ট কতজনকে, প্রথম শুধু 100 জনকে ফ্রি অফ কস্ট দিয়ে থাকি। তারা একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এর জন্য কি করতে হবে? তোমাকে প্রথম 100 জনের মধ্যে একজন হতে হবে। তাই দ্রুত সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলে এই স্ক্রিনশটটি নিয়ে তুমি কি করবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। কিসের স্ক্রিনশট নেবে? আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেই সাবস্ক্রাইবের স্ক্রিনশটটি নিয়ে পাঠিয়ে দেবে। বোঝা গেল? তো প্রথম 100 জন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ এই পিডিএফটা। তো দেখো, আজকে আমরা যে থিওরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি। তো তার সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার, কারণ এত বড় মাপের একজন মনোবিজ্ঞানী যিনি এত ভালো একটি থিওরি দিয়েছে, যেখান থেকে চাইল্ড সাইকোলজির একদম মেরুদণ্ড বলতে পারো সেই ধরনের থিওরি তিনি দিয়েছেন, এবং তার সম্পর্কে একটু হলেও আমাদের জানতে হবে। তাই আমি তাদের জন্মস্থানটা তোমাদের বলে দিচ্ছি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে। কত সালে? 1896 সালে জন্মগ্রহণ করেন এবং 1980 সালে তার ডেথ হয়। যদিও এই যে জন্মগ্রহণ করেছিলেন কবে, কবে ডেথ হয়, এই ধরনের কোশ্চেন আমি 1000% শিওর যে এই ধরনের কোশ্চেন তোমাদের কখনো জিজ্ঞেস করবে না। কিন্তু তারপরেও তোমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ তিনি খুব বড় মাপের একজন মনোবিজ্ঞানী ছিলেন। তার সম্পর্কে একটু জানা তো অ্যাজ এ টিচার আমাদের কর্তব্য, তাই না? আমাদের দায়িত্বর মধ্যে পড়ে যে এত ভালো মানের একজন সাইকোলজিস্ট, তার সম্পর্কে একটু আমাদের জানতে হবে। বোঝা গেল? তো দেখো, তিনি সুইচ সাইকোলজিস্ট ছিলেন, অর্থাৎ সুইজারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি সুইচ মনোবিজ্ঞানী ছিলেন। এরপর হু প্রপোজড that children actively construct knowledge through in through interaction through interaction through through interaction with their environment through interaction with their environment। বোঝা গেল? কি বোঝানো হয়েছে এখানে? এখানে বোঝানো হয়েছে জেন পিয়াজে কি একজন এমন মনোবিজ্ঞানী ছিলেন যিনি এমন একটি থিওরি দিয়েছেন যেখানে কি বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যারা ছোট, যারা শিশু, তারা কি করে, অ্যাক্টিভ হয়ে, অ্যাক্টিভ বলতে এই যে আমি তোমাদের এখন পড়াচ্ছি, তোমরা অ্যাক্টিভলি হয়ে হাত পা গুটিয়ে বসেছো এবং নোট করছো, এগুলো এগুলো হচ্ছে অ্যাক্টিভনেস। এই যে অ্যাক্টিভ হয়ে যখন কোনো একটি জিনিস তুমি শিখবে, অবশ্যই ভালো শিখবে। সেরকমই পিয়াজে বলেছেন শিশুরা কি করে, শিশুরা
অ্যাক্টিভলি, অর্থাৎ কোনো একটি জিনিস শেখার জন্য অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। কোথায় পার্টিসিপেট করবে? তার আশেপাশের পরিবেশে, যে পরিবেশটা থেকে সে সেই জিনিসটা শিখবে। বোঝা গেল? এই যে এখানে একটা জিনিস দেখো, আমি এখানে লিখেছি চিলড্রেন আর অ্যাক্টিভ বিল্ডার্স অফ নলেজ। চিলড্রেন কি? চিলড্রেন অ্যাক্টিভ বিল্ডার্স অফ নলেজ। এই যে বিল্ডার্স, এই বিল্ডার্স সম্পর্কে তোমরা অনেকেই জানো মোটামুটি সম্পর্কে, যে বিল্ডার্স কাদের বলা হয়ে থাকে? যারা কি করে? যারা কোনো কিছু বিল্ড করে। সহজ ভাষায় বিল্ডার্স বলতে মানুষের মাথায় একটাই কথা আসে, যখন তুমি কাউকে বলবে এই ছেলেটি বা এই মেয়েটি খুব ভালো একটি বিল্ডার্স, তখন তার মাথায় একটা জিনিসই আসবে। হতে পারে সে কনস্ট্রাকশন সাইটের সাথে যুক্ত, যেরকম হতে পারে সে কোনো বিল্ডিং নির্মাণ করে, বা কোনো রাস্তার বা রোড নির্মাণ করে, বা কোনো ব্রিজ তৈরি করে। এই ধরনের খেয়াল সবার আগে আমাদের মাথায় আসে। কিন্তু পিয়াজে কি বলেছেন? পিয়াজে বিল্ডার্স বলতে সেই রোড, শিশুদের রাস্তা বানানোর কথা বলেনি, শিশুদের ব্রিজ বানানোর কথা বলেনি। পিয়াজে কি বলেছেন? শিশুরা অ্যাক্টিভ বিল্ডার্স। অ্যাক্টিভ বিল্ডার্স অর্থাৎ সক্রিয় বিল্ডার্স। এই যে অ্যাক্টিভ কথাটা কিন্তু এখানে যুক্ত করেছে, এটা মাস্ট মনে রাখবে। শিশুরা সক্রিয়ভাবে বিল্ড করে। কি বিল্ড করে? কি নির্মাণ করে সক্রিয়ভাবে? শিশুরা সক্রিয়ভাবে নির্মাণ করে নলেজ বা জ্ঞানের নির্মাণ করে, একদম সক্রিয়ভাবে সেই জিনিসটার মধ্যে পার্টিসিপেট করে। যেরকম তুমি একটি শিশুকে যদি এই মার্কারটা দাও, সেই শিশুটি এই মার্কারটা নিয়ে একদম সক্রিয়ভাবে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে ঘুরিয়ে দেখবে, এবং খুলে দেখবে ভেতরে কি আছে, কি লেখা আছে। একদম সক্রিয়ভাবে এই মার্কারটা সম্পর্কে দেখবে, এবং এই মার্কারটা সম্পর্কিত তার ধারণা সে বুঝে যাবে। সে আয়ত্ত করে নেবে এই মার্কারটা দিয়ে কি করা যাবে, এই মার্কারটা কিভাবে তৈরি হয়, তার নিজের মতো করে। সে হতে পারে ভুল, সে যেটা আইডিয়া করছে সেটা হতে পারে ভুল, কিন্তু সে নিজের মতো করে বোঝার চেষ্টা করবে যে মার্কারটা কিভাবে তৈরি হয়েছে, মার্কারটা দিয়ে কি করা হবে, মার্কারটার ভেতরে কি আছে, এটা জানার জন্য সে প্রচুর কি কৌতূহলী হয়ে পড়বে। বোঝা গেল? তাই তাকে বলেছে অ্যাক্টিভ বিল্ডার্স, সক্রিয় নির্মাতা। কিসের? জ্ঞানের। কারা? শিশুরা। কে বলেছে? পিয়াজে বলেছে। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, এরপর বলেছে অ্যাক্টিভ পার্টিসিপেশন। এই যে এই প্যারাগ্রাফটা আমি তোমাদের তার আগে বলে দিচ্ছি। এখানে দেখো কি বলেছে, শিশুরা শুধুমাত্র শিক্ষক বা বই থেকে নিষ্ক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে না। শিশুরা কি করে না? বই থেকে বা কোনো শিক্ষকের কাছ থেকে, বা যে তাদের বোঝাচ্ছে তাদের থেকে নিষ্ক্রিয় হয়ে, মানে এই যে আমি বলছি তোমরা শুনছো, বা তোমরা বলছো আমি শুনছি, একদম আমি কোনো রেসপন্স করছি না, বা তোমরা কোনো রেসপন্স করছো না, এটা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে থাকা। মানে চুপচাপ আমি বসে এইভাবে শুনছি। এই যে আমি চুপচাপ শুনলাম, এটা কি ছিলাম? আমি নিষ্ক্রিয় ছিলাম, শুধু শুনলাম, আমি কোনো রিয়াকশন দিলাম না, আমি অ্যাক্টিভ ছিলাম না সেইভাবে। এই যে নিষ্ক্রিয় হয়ে শিশুরা জ্ঞান নির্মাণ করে না, বরং তারা কি করবে? বরং একজন শিশু কি করে? তারা পরিবেশের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়। কিসের সাথে যুক্ত হবে? পরিবেশের সাথে একদম সক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যুক্ত হবে, এবং কি করবে? প্রশ্ন করবে। এই যে আমি মার্কারটা দিয়ে একটু আগে তোমাদের বোঝালাম, যে একটি শিশুকে যদি এই মার্কারটা যখনই দেবে, সে বারে বারে প্রশ্ন করবে। কি ধরনের প্রশ্ন? যে স্যার বা যারা তার সামনে থাকবে, স্যার বা দাদা, যে এই মার্কারটা কোথা থেকে আসলো, এই মার্কারটা দিয়ে কি করা হয়, এই মার্কারটা ভেতরে কি আছে, এই মার্কারটা কিভাবে তৈরি হলো, এই মার্কারটা কারা নিয়ে এসেছে। এই ধরনের নানান ধরনের কোশ্চেন, নানান ধরনের কিউরিসিটি তাদের মধ্যে তৈরি হবে, নানান ধরনের কৌতূহল তাদের মধ্যে তৈরি হবে যখন একটি শিশুকে দেখবে যে সে এমন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, বারে বারে কোনো একটি জিনিস নিয়ে বারে বারে কোশ্চেন জিজ্ঞেস করে। অনেক সময় অভিভাবকরা কি করে? তাদের ধমক দিয়ে থামিয়ে দেয়। এটা কিন্তু একদম উচিত নয়, কারণ এইভাবে কি হয়, ধীরে ধীরে তুমি যখন একটি শিশুকে বারবার, সে যখন কোনো একটি জিনিস বা কোনো নতুন নতুন জিনিস নিয়ে তোমার কাছে জানতে চাইবে, তুমি যখন তাকে, হতে পারে তুমি নাই জানতে পারো, তুমি বলে দাও যে বাবা এই জিনিসটা সম্পর্কে আমার সঠিক জানা নেই, আমি তোমাকে পরে জানাচ্ছি, এভাবে সুন্দর করে গুছিয়ে বলো। কিন্তু তুমি যখন বারবার তাকে ধমক দিয়ে থামিয়ে দেবে, তখন কি হয় বলো তো? তখন তার মধ্যে একটা একটা কি হয়, একটা মেন্টাল স্ট্রেস তৈরি হয়। সে এটা ভাবতে শুরু করে যে হয়তো এভাবে কোশ্চেন করাটা উচিত নয়, আমি যেটা করছি সেটা হয়তো ভুল, এটা হয়তো সঠিক নয়। তাই সে কি করে? ধীরে ধীরে এই যে কোশ্চেন করার যে একটি বিশেষ ক্ষমতা, এই যে কোশ্চেন করা, এই কোশ্চেন করাটাও কিন্তু একটি ভালো দিক, এটাও কিন্তু একটি ভালো
বলতে পারো একটি ভালো ডেভেলপমেন্ট, কোশ্চেন করার ডেভেলপমেন্ট। তো এই যে ভালো একটি দিক, এটা তার মধ্যে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। একটা সময় সে নিষ্ক্রিয় হয়ে যায়, সে আর ভালোভাবে কোনো জিনিস নিয়ে কোনো কিউরিসিটি, কোনো কৌতূহল প্রকাশ করে না। এটা কিন্তু অভিভাবক বা যাদের কাছে সে লালন পালিত হয়েছে তাদের সব থেকে বড় ভুল, একটি শিশুকে সঠিকভাবে পরিচর্যা না করা। এবং তোমরা যদি এই চাইল্ড সাইকোলজিকে ভালোভাবে বোঝো, এই চাইল্ড সাইকোলজির থিওরিগুলো ভালোভাবে বোঝো, তো তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনেও কিন্তু এই চাইল্ড সাইকোলজিকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। কিভাবে কাজে লাগাবে, কোথায় কাজে লাগাবে, তোমরা হয়তো নিশ্চয়ই বুঝে গেছো। তো আমরা মূল বিষয়ে আসি, যে বিষয়টা আমাদের আলোচনার বিষয়। তো সেটা হচ্ছে, দেখো আমি এখানে কি বলেছি, অনুসন্ধান, প্রশ্ন করবে, এর পাশাপাশি অনুসন্ধান করবে। কি অনুসন্ধান করবে? যে এই মার্কারটা কোথা থেকে এসেছে, এই মার্কারটা জিজ্ঞেস করবে যে স্যার এই মার্কারটা কোথা থেকে এসেছে, এই মার্কারটা কে তৈরি করেছে, এই ধরনের কোশ্চেন সে জিজ্ঞেস করবে। সে কিউরিসিটি তার মধ্যে তৈরি হবে। তারপর পরীক্ষা নিরীক্ষা করবে। এই যে একটি মার্কার যখন একটি শিশুকে দেবে, এই মার্কারটাই ধরো দিচ্ছি, সে খুলে দেখবে, এভাবে লিখে দেখবে, আবার লেখাটা এভাবে মুছে দেখবে, আবার কি করবে, মার্কারটা খুলে ভেতরে কি আছে সেটা দেখতে চাইবে। এইভাবে সে নানান ধরনের এক্সপেরিমেন্ট করবে। তাই তো পিয়াজে বলেছেন শিশুদের, কি বলেছেন? লিটিল সায়েন্টিস্ট, নান্হা বিজ্ঞানী, ছোট্ট বিজ্ঞানী বলেছেন পিয়াজে শিশুদের। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। কে শিশুদের লিটিল সায়েন্টিস্ট বলেছিলেন? কি বলবে তখন? পিয়াজে বলেছিলেন শিশুদের লিটিল সায়েন্টিস্ট, নান্হা বিজ্ঞানী। তো বোঝা গেল শিশুরা কি করে? নিজের মতো করে পৃথিবীকে বোঝে, নিজের মতো করে। তার মধ্যে যে জ্ঞানগুলো আছে, তার মধ্যে যে বোঝার ক্ষমতা আছে, সেই বোঝার ক্ষমতা দিয়ে কোনো জিনিসকে বারে বারে কোশ্চেন করবে, সেই জিনিসটা সম্পর্কে নানান ধরনের প্রশ্ন করবে, বারে বারে খুলে দেখবে, বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে নিজের মতো করে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করবে এবং সে নিজের মতো করে জিনিসটাকে বুঝবে। বোঝা গেল? এরপর দেখো আমি এখানে যে পয়েন্টগুলো লিখেছি, এই যে অ্যাক্টিভ পার্টিসিপেশন, হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, এক্সপ্লোরেশন, ডিসকভারি, কনস্ট্রাকটিভিজম, এই যে টার্মগুলো লিখেছি, এই টার্মগুলো কিন্তু আমি কোনো বই থেকে বা কোনো ইসে থেকে আমি কপি করে লিখিনি। এগুলো আমি কোথা থেকে লিখেছি বলো তো? এই যে টার্মগুলো আমি লিখেছি, এই টার্মগুলো বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে, তোমাদের আপার প্রাইমারি টেটের আগের যে পরীক্ষাগুলো হয়েছে, তোমাদের প্রাইমারি টেটের যে পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের, এর পাশাপাশি সিটেটের যে প্রশ্নপত্রগুলো হয়, কেবিএস এনবিএস এর যে প্রশ্নপত্রগুলো হয়, ইউপি টেট, রাজস্থান টেট বা রিট, ঝাড়খণ্ড টেট বা জে টেট, এমপি টেট বা মধ্যপ্রদেশ টেট, এই যে বিভিন্ন টেটগুলো হয়, এই টেটগুলো থেকে কিন্তু আমি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য, এই যে টার্মগুলো, এই যে অ্যাক্টিভ পার্টিসিপেশন, হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, এক্সপ্লোরেশন, ডিসকভারি, এগুলো কিন্তু আমি উঠিয়েছি। তো বুঝতে পারছো এই টার্মগুলো কতটা ইম্পর্টেন্ট। এবং আমি এটাও তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই পিয়াজের থিওরি থেকে কোশ্চেন হয়, আমি যে টার্মগুলো এখানে ইউজ করেছি, আমি যে টার্মগুলো তোমাদের এক্সপ্লেন করছি, ব্যাখ্যা করছি, আমি যে এই যে সক্রিয় অংশগ্রহণ, প্রয়োগী শিক্ষা, এই বাংলা টার্মগুলো ছেড়ে দাও। বাংলা টার্মগুলোর পাশাপাশি তোমাদের ইংরেজিগুলোও কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় বাংলা টার্মগুলো কিন্তু এমন এমন বাংলা টার্ম দেবে যেগুলো তুমি কোনোদিন শোনোইনি, বিদঘুটে বাংলা টার্ম দেবে। তাই বাংলার পাশাপাশি ইংরেজিটাও তোমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? এই যে টার্মগুলো আমি তোমাদের লিখেছি, এই টার্মগুলো থেকেই 100% নয়, 1000% শিওর আমি এগুলো থেকেই তোমাদের আপার প্রাইমারি টেটের কোশ্চেন হবে। প্রত্যেকটা টার্ম মিলে যাবে, প্রশ্নপত্র পেলেই হাতে বুঝে যাবে যে কতটা কতটা ভালো মানের এই নোটটা আমি তোমাদের জন্য কতটা পরিশ্রম করে তৈরি করেছি। এবং এই নোটটা যদি পেতে চাও, এই যে 8509552099 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। প্রথম 100 জন কি করবে? হোয়াটসঅ্যাপ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে। তাহলে এই নোটটি তুমি একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, কোনো রকম মূল্য লাগবে না। এবং তোমাকে আমরা একটা স্পেশাল গ্রুপে অ্যাড করাবো, আপার প্রাইমারি টেটের গ্রুপে। সেখানে তোমাদের রেগুলার আমরা এই ধরনের নোটস ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেবো। এবং 100 জনের পর যারা পাঠাবে তাদের কি করব? তাদের আমরা কিন্তু গ্রুপে অ্যাড করব না। তারপরেও তারা যদি রিকোয়েস্ট করো, তাহলে কিন্তু তাদের মিনিমাম একটা ফি পেমেন্ট করতে হবে, ন্যূনতম একটা কি পেমেন্ট তাদের করতে হবে, একদম ন্যূনতম পেমেন্ট, সেটা পরে আমি তোমাদের জানিয়ে দেবো। কিন্তু প্রথম 100 জন কিন্তু একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। বোঝা গেল? দেখো এখানে কি বোঝানো হয়েছে? অ্যাক্টিভ পার্টিসিপেশন বা সক্রিয় অংশগ্রহণ।
এই যে একটা শিশুকে যখন কোনো একটি জিনিস দেবে, কোনো একটি জিনিস যখন একটি শিশুকে ধরো আমি মার্কারটা বা ধরো আমি একটি শিশুকে এই যে এই মাউসটা দিচ্ছি, এই মাউসটা যখন আমি কোনো একটি শিশুকে দেব, এই মাউসটা কিন্তু শিশু নিয়ে এই মাউসটার যে প্রপার কাজ, প্রথমে কিন্তু সেই কাজটা সে জানে না। সে কি করবে, এই মাউসটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখবে, মাউসটা খুলবে, ভেতরে কি আছে দেখবে, মাউসটা একটা সময় পর ভেঙে ফেলবে, ভেঙে ভেতরে কি আছে, কোথা থেকে এই লাইটটা জ্বলছে, এই ধরনের কৌতূহল তার মধ্যে জন্মাবে। এই যে লাইটটা জ্বলছে মাউসের, এই লাইটটা নিয়ে তার কৌতূহল জন্মাবে। সে ভেঙে ভেতরে দেখবে লাইটটা কিভাবে জ্বলছে। এই যে অ্যাক্টিভ হয়ে সে পার্টিসিপেশন করে সে এভাবে যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এটাকেই বলেছে অ্যাক্টিভ পার্টিসিপেশন বা সক্রিয় অংশগ্রহণ, যেটা শিশুদের একটা বৈশিষ্ট্য, যেটা কে বলেছে, পিয়াজে তার থিওরিতে বলেছে। বোঝা গেল? এরপর দেখো হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, অর্থাৎ হাতে কলমে সে বিষয়টাকে শিখবে বা প্রায়োগিক শিক্ষা। এই যে এই মাউসটা যখন শিশুকে দেব, তখন সেই মাউসটার যে গায়ে যে লেখা আছে, এই লেখাগুলো পড়ার থেকে সে কিসের উপর গুরুত্ব দেবে, সে লাইট কিভাবে জ্বলছে, এই দু সাইডে ক্লিক করলে কেন আওয়াজ হয়, এই ধরনের জিনিস, এটা কেন ঘুরছে, এই ধরনের জিনিস, এই যে স্ক্রল বাটন এটা কেন ঘুরছে, এই ধরনের কৌতূহল তার মধ্যে জন্মাবে। সে একটা সময় পর এই মাউসটাকে ভেঙে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, সে বোঝার চেষ্টা করবে, সে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে এই মাউসটা থেকে যে এটা কিভাবে কাজ করছে। বোঝা গেল? হ্যান্ড অন এক্সপিরিয়েন্স কিভাবে কাজ করে বা হাতে কলমে শিক্ষা কিভাবে কাজ করে। শিশু শুধু শুনে শুনে নয়, তুমি যে শিশুকে বলবে যে এটা এভাবে কাজ করে, সে শুনবে, কিন্তু তারপরেও যখন তাকে এই জিনিসটা দেবে, সে ভেঙে চুরে সেই জিনিসটাকে একাকার করে দেবে এবং সেটা সম্পর্কে বোঝার চেষ্টা করবে। তাই তো শিশুদের বলেছেন পিয়াজে লিটিল সায়েন্টিস্ট বা নান্হা বিজ্ঞানী। বোঝা গেল? শুধু শুনে শুনে নয়, করে শেখা। বোঝা গেল? এরপর দেখো বলেছে এক্সপ্লোরেশন অফ অ্যান্ড ডিসকভারি, অর্থাৎ অনুসন্ধান বা আবিষ্কার। শিশুরা কৌতূহল কৌতূহল শেখার চালিকা শক্তি, কৌতূহল শেখার চালিকা শক্তি, অর্থাৎ শিশুরা কি করে, কৌতূহলী হয়ে পড়ে কোনো জিনিস নিয়ে। তাদের মধ্যে কৌতূহল বলতে তাদের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগে। এই যে এখন তোমাদের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগছে যে আপার প্রাইমারি টেটে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এই যে থিওরিটা আমরা পড়ছি, এই যে থিওরিটা আমাদের বোঝাচ্ছেন, এই থিওরিটা থেকে কি আদেও কোশ্চেন আসবে, এই ধরনের যে কৌতূহল তোমাদের মধ্যে জন্মাচ্ছে, এটাই বলেছে কৌতূহলী বা এক্সপ্লোরেশন ডিসকভারি শিশুদের মধ্যে জন্মাবে। কিন্তু আমি তোমাদের 100% শিওর দিয়ে বলছি, আমি যে টার্মগুলো বলছি, শুধু আমি এই থিওরিটা বলছি না, আমি যে যে টার্মগুলো বলছি, সেই টার্মগুলো থেকেই তোমাদের কোশ্চেন আসবে, এটা 1000% শিওর আমি। কারণ আমি এই টার্মগুলো এখান থেকে সেখান থেকে তুলে আনিনি, আমি এই টার্মগুলো একদম সেই সমস্ত জায়গা থেকে এনেছি যেখান থেকে তোমাদের টেটের কোশ্চেন হয়। বোঝা গেল? এবার বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো, এবার বলা হয়েছে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম, এটাকে আমি কনস্ট্রাকটিভিজমই লিখেছি, কিন্তু যার বাংলা মানে হচ্ছে কি নির্মিতিবাদ। কি নির্মিতিবাদ? পিয়াজে একদম কি ধরনের মনোবিজ্ঞানী? পিয়াজে কিন্তু একজন নির্মিতিবাদী মনোবিজ্ঞানী। বোঝা গেল? কি ধরনের? নির্মিতিবাদী মনোবিজ্ঞানী। নির্মিতিবাদ কিন্তু আবার দু ধরনের হয়। নির্মিতিবাদ ক ধরনের হয়? নির্মিতিবাদ দু ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তি নির্ভর, একটা হচ্ছে সমাজ নির্ভর। পিয়াজে হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, এবং আমরা যদি পিয়াজের পাশাপাশি ভাইগোটস্কির কথা বলি, ভাইগোটস্কি সমাজ নির্ভর নির্মিতিবাদ। বোঝা গেল? এই যে নির্মিতিবাদের কনসেপ্ট, এটা আমি তোমাদের পরের ক্লাসে আলোচনা করব। এবং এছাড়াও যদি তোমাদের কোনো চাইল্ড সাইকোলজি রিলেটেড কোনো সাবজেক্ট, কোনো টপিক বা কোনো থিওরি বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু দ্রুত পরবর্তী ক্লাসগুলোতেই সেই কনসেপ্টগুলো তোমাদের একদম ফ্রি অফ কস্ট ইউটিউবের মাধ্যমেই একদম সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং নোটসও প্রোভাইড করে দেব। শুধু কমেন্টস বক্সে জানাও কোন কোন টপিকগুলো তোমরা বুঝতে পারছো না বা বুঝতে অসুবিধা হচ্ছে চাইল্ড সাইকোলজি রিলেটেড, সেই ক্লাসগুলো আমি তোমাদের দ্রুত প্রোভাইড করে দেবো, কথা দিচ্ছি। এরপর দেখো, এই যে এখানে বলেছে আরো একটি বিষয়, জ্ঞান গঠিত হয়, স্থানান্তরিত নয়। অর্থাৎ এই লাইনটার মানে কি? পিয়াজের মতে কি হয়, শিশুর জ্ঞান গঠন করবে। শিশুরা অ্যাক্টিভ হয়ে, এই যে যখন শিশুকে মার্কারটা দেবে, সে এই মার্কারটা নিয়ে নিজে নিজে খুলে ভেঙে মার্কারটা ইউজ করে সে নিজে নিজেই জ্ঞান নির্মাণ করবে। তোমার কথা শুনে নয়, যে তুমি বলছো বাবা এই মার্কারটা দিয়ে লেখা হয়, এই মার্কারটা দিয়ে লেখা হয়, এই মার্কারটা, এই যে এই কালারের মার্কার, এই মার্কারটা দেখো কি লাল রঙের বর্ডার আছে, সে এটা কি করবে, এটা শুনবে ঠিকই, কিন্তু শোনার পরেও সে এই মার্কারটা খুলে লিখে দেখবে সত্যি কি লেখা হয়।
এভাবে তার মধ্যে কৌতূহল জন্মাবে। লেখা মানে কি, লেখলে কি কি রকমের লেখা হবে, কোন রঙের লেখা হবে, এই ধরনের কৌতূহল তার জন্মাবে। এই যে এই ধরনের কৌতূহল যখনই জন্মাবে, সেই মার্কারটা দিয়ে ইউজ করবে, লিখবে নানানভাবে, ভেঙে চুড়ে যেভাবে হোক সে ইউজ করা শিখবে, এবং এই মার্কারটা সম্পর্কিত তার ধারণা তার মধ্যে জন্মাবে। তাই তো বলেছে জ্ঞান গঠিত হয়, কি হয় না, স্থানান্তরিত হয় না। তুমি যে বললে তোমার থেকে এই মার্কারটা সম্পর্কিত জ্ঞান তুমি যে শিশুটিকে দিচ্ছ, সেটা তোমার থেকে শিশুটির মধ্যে স্থানান্তরিত হবে না। কি হবে, শিশুটি নিজে নিজে এই মার্কারটা সম্পর্কিত জ্ঞান তার মধ্যে গঠন করবে। ক্লিয়ার? এরপর দেখো আরো একটি বিষয়, স্কিমা। এই স্কিমা সম্পর্কিত বিষয় থেকে কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু তোমরা ধরে নাও যে 90% স্কিমার থেকে একটা কোশ্চেন কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। 100% নয় আমি শিওর যে স্কিমার থেকে কোশ্চেন আসবেই, তবে এখান থেকে কিন্তু 90% শিওর যে একটা কোশ্চেন অবশ্যই আসে স্কিমা থেকে। তো স্কিমার যে ধারণাটা সেটা কি, স্কিমা খায় না মাথায় দেয়, স্কিমা কি, স্কিমা কেন আমরা পড়বো, এটা কি জিনিসটা, কি খায় না মাথায় দেয়, এটাই তো তোমাদের কোশ্চেন জাগতে পারে প্রথমে স্কিমা শুনে, তাই না? এবার দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। স্কিমার যে ধারণা, সেই ধারণাটি কে দেয়, ব্রিটিশ মনোবিজ্ঞানী স্যার ফ্রেডরিক বার্টলেট। প্রথম স্কিমার ধারণা কে দেয়, ব্রিটিশ মনোবিজ্ঞানী স্যার ফ্রেডরিক বার্টলেট। কে, ফ্রেডরিক বার্টলেট। কত সালে, 1932 সালে স্কিমার ধারণাটি দেয়। কিসের মাধ্যমে দেয়, তার লেখা একটি বিখ্যাত বই, বইটির নাম কি, রিমেম্বারিং আ স্টাডি ইন এক্সপেরিমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি নামক এই বইটিতে ব্রিটিশ মনোবিজ্ঞানী স্যার ফ্রেডরিক বার্টলেট স্কিমার ধারণাটি 1932 সালে দিয়ে থাকে। বোঝা গেল? এবার স্কিমা জিনিসটা কি, স্কিমার ধারণা তো দিয়েছে, সেটা আমি পড়েছি এবং তোমাদের জন্য সুন্দরভাবে সেই নোটটা আমি তৈরি করেছি এবং তোমাদের বলছি, দেখো মন দিয়ে শোনো, স্কিমা জিনিসটা কি তোমরাও খুব সহজে বুঝে যাবে। দেখো এই যে স্কিমার ধারণাটি মনোবিজ্ঞানী বার্টলেট দিয়েছিলেন, স্যার ফ্রেডরিক বার্টলেট ব্রিটিশ মনোবিজ্ঞানী দিয়েছিলেন। এই ধারণাটি পরবর্তীতে জেন পিয়াজে, যার থিওরি আমরা পড়ছি এখন, সুইচ মনোবিজ্ঞানী কে, জেন পিয়াজে। এই জেন পিয়াজে তার জ্ঞানীয় বিকাশ তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরিতে এই ধারণাটি ব্যাপকভাবে পরবর্তী সময়ে জেন পিয়াজে কিন্তু ব্যবহার করেছিলেন। কিন্তু প্রথমে ধারণাটি কে দিয়েছিলেন, ফ্রেডরিক বার্টলেট। কত সালে, 1932 সালে। কোথায় দিয়েছিলেন, তার লেখা একটি গ্রন্থ, সেই গ্রন্থটির নাম কি, রিমেম্বারিং আ স্টাডি ইন এক্সপেরিমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি নামক বইটি। বোঝা গেল? পরবর্তী সময়ে পিয়াজে তার এই স্কিমার ধারণাটি ব্যাপকভাবে প্রচার করেন এবং ব্যাপকভাবে তার বইয়ে বিশ্লেষণ করেন। বিশেষ করে এই স্কিমার বিকাশ করে এবং বিশেষ করে শিশু কিভাবে জ্ঞান গঠন করে পরবর্তীতে তা বোঝাতে। স্কিমার ধারণাটি পিয়াজে কেন ব্যবহার করেছিলেন, এটাও তো বড় বিষয় না? পৃথিবীতে তো এত এত কনসেপ্ট আছে, এত এত ধারণা আছে, তার মধ্যে থেকে স্কিমার ধারণাটি ব্রিটিশ সুইচ মনোবিজ্ঞানী জেন পিয়াজে কেন ইউজ করেছিলেন, সেটাও ভাবার বিষয়, তাই না? এই বিষয়গুলো আমরা আলোচনা করছি। দেখো কেন ইউজ করেছিলেন, কারণ জ্ঞান গঠন কিভাবে হয়, জ্ঞানের গঠন ও পরিবর্তন করে, অর্থাৎ শিশুরা কিভাবে জ্ঞানের গঠন করে এবং এই জ্ঞানটাকে পরিবর্তন করে। এই যে এই মার্কার সম্পর্কে যখন একটি শিশু প্রথমে মার্কারটিকে খুলে দেখবে, সে এই মার্কার সম্পর্কে যে ধারণাটি গ্রহণ করবে, পরবর্তী সময়ে 1-2 বছর পরে বা 2-3 বছর পরে এই মার্কার রিলেটেড, এই মার্কারটা ধরো এইখানে দেখলো, এটা একটা মার্কার, বোঝা গেল? এরপর এই যে একটা দেখলো, এটা কিন্তু ব্ল্যাক মার্কার, এটার মধ্যে কি তফাৎ? এই যে ধারণায় এই মার্কার থেকে এই মার্কার, এই দুটোকেই তিনি কিন্তু মার্কার বলবে। কিন্তু পরবর্তী সময়ে একটি শিশু যখন এই যে একটি কলম দেখবে, দেখো দুটোকে দেখতে কিন্তু একই মতো, প্রায় দুটো একই মতো, একদম অ্যাকুরেট নয় কিন্তু মোটামুটি একই রকম। কিন্তু শিশু পরবর্তী সময়ে এটাকেও তো মার্কার বলতে পারে, বলবে যে এই মার্কারটা একটু চেকন, এটা একটু মোটা মার্কার, এটা একটু চেকন মার্কার। এই যে এটা থেকে এই প্রথমে এটা শিখলো, এটা মার্কার, পরবর্তী সময়ে এটাকে দেখে এটাকেও মার্কার বলছে। এই যে শিশুর মধ্যে যে জ্ঞানের এই যে স্থানান্তর হলো, এটা কিভাবে হয়, এটা বোঝাতেই এই জেন পিয়াজে কি বুঝিয়েছেন, তিনি প্রজ্ঞার ধারণা বা যে প্রজ্ঞা নয়, এই যে স্কিমার ধারণা, এই স্কিমার ধারণাটি ব্যবহার করেছেন। বোঝা গেল?
এবার স্কিমা জিনিসটা কি এটা আমাদের জানতে হবে, যেটা আমি তোমাদের বারবার বলছি, স্কিমার ধারণাটা কি, স্কিমা খায় না মাথায় দেয়, এই জিনিসটা আমাদের অবশ্যই জানতে হবে, তাই না? দেখো, স্কিমা হলো এক ধরনের মানসিক কাঠামো বা গঠন। কি মানসিক কাঠামো বা গঠন? যেরকম ধরো, স্কিমা কি আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, তারপর আমি এখানে কি লেখা আছে সেটা তোমাদের বলছি। তোমরা প্রত্যেকে স্মার্টফোন ইউজ করো, অনেকের হয়তো ল্যাপটপ আছে বাড়িতে, বা ট্যাবলেট আছে, বা কি আছে, কম্পিউটার আছে। সেখানে কি করো তোমরা বলো তো? তোমাদের ফটো বা বিভিন্ন যে ডকুমেন্টসগুলো হয়, সেগুলো কি করো বলো তো? কোনো একটি ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারে সেভ করে রাখো, তাই তো? এই যে কোনো একটি ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারে সেভ করে রাখো, কম্পিউটারে যেরকম ফোল্ডার হয়, ঠিক সেরকমই আমাদের মস্তিষ্কে যে জায়গাটায় আমরা বিভিন্ন ইনফরমেশন সেভ করে রাখি। যেরকম তোমাকে ধরো বলা হচ্ছে ভারতের রাজধানী কি বলো তো, তুমি 1 সেকেন্ডে উত্তর দিয়ে দেবে, কারণ এটা তুমি জানো, সকলেই জানো। এই যে তুমি উত্তর দিয়ে দিচ্ছ, এটা তোমার মস্তিষ্কের যে জায়গাটায় সেভ আছে, সেই জায়গাটাকেই কি বলে? স্কিমা বলে। অর্থাৎ কম্পিউটারে যেরকম ফোল্ডার হয়, সেরকম আমাদের মস্তিষ্কেও অসংখ্য স্কিমা আছে। বোঝা গেল? এই স্কিমাগুলোতে আমরা বিভিন্ন তথ্য বা ইনফরমেশন সেভ করে রাখি। বোঝা গেল? এবার এই স্কিমা নিয়ে আরো বিস্তারিত বিশ্লেষণ তোমাদের করছি। এই স্কিমা মানে যে এইটাই আমি তোমাদের যে বলছি, একটি ইউনিট, যেরকম ধরো কি তোমরা যেরকম কম্পিউটারে ফাইল সেভ করো সেটাকে ফোল্ডার বলে, ঠিক সেরকমই আমাদের মস্তিষ্কতে যে আমাদের ব্রেনে যেখানে আমরা ইনফরমেশন সেভ করি, সেটাকে কি বলে? এই যে ব্রিটিশ মনোবিজ্ঞানী ফ্রেডরিক বার্টলেটের মতে সেটাকে স্কিমা বলে। বোঝা গেল? ক্লিয়ার? স্কিমা জিনিসটা কি একদম ক্লিয়ার? এবার দেখো, স্কিমা একটি মানসিক সংগঠন বা মেন্টাল, যেটাকে মানসিক প্রক্রিয়ার সাথে যুক্ত, যা আমাদের তথ্য সংগঠিত ও ব্যাখ্যা করতে সাহায্য করে। ক্লিয়ার? যা আমাদের কি তথ্য সংগ্রহণ করতে সাহায্য করে মস্তিষ্কের মধ্যে, এবং ব্যাখ্যা করতে। পরবর্তী সময়ে যখন আমরা সেই তথ্যটি ব্যাখ্যা করব, সেই স্কিমা থেকে, সেই আমাদের ব্রেনে যে ফোল্ডার বা স্কিমা, সেই স্কিমাতে যে ইনফরমেশনটা ছিল, সেই ইনফরমেশন রিলেটেড কোশ্চেন যখন তোমাকে করবে, সেই স্কিমা থেকে ফট করে একদম মুখের মধ্যে চলে আসবে উত্তরটা, যে এই প্রশ্নের উত্তর এইটা। অর্থাৎ তোমাদের ব্যাখ্যা করতে এই স্কিমাই সাহায্য করবে। কোনো একটি স্কিমা যদি ডিলিট হয়ে যায়, তাহলে কি হবে? কোনো একটি ঘটনা যেটা তুমি আগে জেনেছিলে, আগে তোমার মনে ছিল, সেই ঘটনাটি তুমি ভুলে যাবে। অনেক বাংলা বইয়ে দেখবে যে হিরোরা কি হয়, হঠাৎ করে কোনো একটি ধাক্কা লাগে বা হঠাৎ করে কোনো জায়গা থেকে পড়ে যায়, পড়ে গিয়ে অতীতের সব কিছু ভুলে যায়। তার মানে কি হয়? সেই স্কিমাটি তার মধ্যে ডিলিট হয়ে যায়, বা সেই স্কিমাটি এমনভাবে এমনভাবে ব্লক হয়ে যায়, যার ফলে সেই স্কিমা থেকে তার ধারণা বা তার কোনো ইনফরমেশন বাইরে আসতে পারে না, তাই সে সেই বিষয়গুলো মনে করতে পারে না। বোঝা গেল স্কিমা জিনিসটা কি? এটি এক প্রকার মানসিক চরিত্র। এটা এক প্রকার কি? মানসিক চরিত্র। সরি, চরিত্র নয়, এটা মানচিত্র, সরি। এটি এক প্রকার মানসিক মানচিত্র, যা নতুন পরিস্থিতি বোঝা, তার প্রক্রিয়া জানাতে আমাদের পথ দেখায়। এই লেখাটা তোমাদের জাস্ট ইনফরমেশনের জন্য আমি লিখেছি, কিন্তু আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। স্কিমা কি? স্কিমা হচ্ছে আমাদের কম্পিউটার বা ফোনে যেরকম ফোল্ডার থাকে, সেরকম আমাদের মস্তিষ্কেও একটি ফোল্ডার আছে, যেটাকে আমরা স্কিমা বলবো, যেখানে একটি স্কিমা নয়, অসংখ্য স্কিমা আছে, যেখানে বিভিন্ন ইনফরমেশন বা তথ্য সেভ হয়ে থাকে বা সংগঠিত হয়ে থাকে। পরবর্তীতে আমরা যখন সেই তথ্যটি মনে করার চেষ্টা করি, সেই স্কিমা থেকেই সেই ইনফরমেশনটি বেরিয়ে আসে। বোঝা গেল? স্কিমা কি? এক ধরনের মানসিক ইউনিট বা মানসিক কি স্কিমা কি এক ধরনের মানসিক ইউনিট বা হচ্ছে মেন্টাল ইউনিট। বোঝা গেল? এরপর দেখো, এরপরে কি বলেছে? এক্সাম্পল, একটা উদাহরণ দিয়েছে। কি ধরনের উদাহরণ? এই উদাহরণটা সুন্দর করে দেখো। এই যে একটি শিশুর কুকুর নিয়ে একটি স্কিমা আছে। অর্থাৎ একটি শিশু যে হয়তো কোনো দাদু বাড়ি বা মামা বাড়ি বা কাকু বাড়িতে ঘুরতে গিয়েছে, সেখানে যাওয়ার পর একটি জন্তু দেখেছে যার 4টি পা আছে, যে কুকুরের মতো ঘেউ ঘেউ করে আওয়াজ করে। সে হয়তো মামাকে জিজ্ঞেস করলো, মামা এটা কি গো? মামা বলছে, ভাগনা এটাকে কুকুর বলে। এটাকে কি বলে? কুকুর বলে। সেই সময় থেকেই তার মস্তিষ্কে সেভ হয়ে গেল যে এই ধরনের জীবজন্তুকে কি বলে? কুকুর বলে। বোঝা গেল? তার স্কিমা কুকুর নিয়ে
তার মস্তিষ্কে একটি স্কিমার গঠন হলো যে এই ধরনের জিনিস আমি যখনই দেখবো সেটা হচ্ছে কুকুর। তার ব্রেনের মধ্যে কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল, একটি ফোল্ডার সেভ হয়ে গেল স্কিমা রিলেটেড। বোঝা গেল? যার 4টি পা আছে, লোমশ অর্থাৎ গায়ে লোম দিয়ে ঢাকা, ঘেউ ঘেউ করে আওয়াজ করে, অর্থাৎ স্কিমা, কুকুর নিয়ে যে স্কিমাটি গঠন হলো সেখানে কুকুর সম্পর্কে এই ইনফরমেশন সেভ হয়ে গেল। এবার হচ্ছে আসল ঘটনা কি হয় দেখো, নতুন ধরনের কুকুর দেখলে সে এটিকে একই স্কিমায় ফিট করে। পরবর্তীতে সে যখন নতুন ধরনের একটি কুকুর দেখবে সে এই স্কিমাতেই ফিট করে দেবে যে ওটা সবুজ, ওটা সাদা রঙের কুকুর ছিল, এটা কালো রঙের কুকুর। এই একই কুকুর যখন সে নতুন কোনো কুকুর দেখবে সে কুকুরের স্কিমাতেই বারবার সেভ করে যাবে। 1000টি কুকুর দেখলে 1000টি কুকুরই সে কুকুরের স্কিমাতেই সেভ করে দেবে, তার মস্তিষ্ক অটোমেটিক হয়। এটা বোঝা গেল? এটাকে কি বলে? অ্যাসিমিলেশন বলে। এই যে প্রথমে একটি কুকুর দেখলো, তারপর আরো একটি কুকুর দেখলো, সে সেই কুকুরটাকেও তার মস্তিষ্কে সেভ করে দিল, এটাকেই কি বলে? অ্যাসিমিলেশন বলে। অর্থাৎ যে জিনিসটা সে দেখেছিল সেই জিনিসটা আবার দেখলো, সে যেটা দেখলো সেটাকেই তার ব্রেনে সেভ করে নিল। এটাকে কি বলবো আমরা? অ্যাসিমিলেশন। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন করলো না, সে যেরকমটা দেখলো সেরকমটাই সেভ করে নিল তার মস্তিষ্কে। কিন্তু যদি সে একদিন বিড়াল দেখে, প্রথমে হয়তো সে কুকুর ভাববে, কারণ বিড়ালেরও তো 4টি পা আছে, কুকুরের মতোই লোম দিয়ে ঢাকা, হয়তো এটা একটি ছোট বাচ্চা কুকুর, তাই হয়তো সে বিড়ালটাকেও কুকুর ভাবছে। কিন্তু পরবর্তীতে সে যখন জানতে পারবে বা কেউ তাকে বোঝাবে যে বাবা এটা বিড়াল, এটা কুকুর নয়, দেখো এটা ম্যাও ম্যাও করে আওয়াজ করে, এটার লেজটা একটু অন্যরকম, এটার কানগুলো একটু অন্যরকম, এটার মুখটা একটু অন্যরকম, তখন সে বুঝলো হ্যাঁ তো এটা তো কুকুর নয়, এটা বিড়াল। তখন সে যে পরিবর্তন করে নিল, প্রথমে তো এই বিড়ালটাকেও সে কুকুর ভেবে নিবে, তাই না? কারণ প্রথমে তো কেউ তাকে বলেনি যে এটা বিড়াল। কিন্তু পরবর্তীতে তখন যখন সে সেই বুঝতে পারবে বা তাকে কেউ বলবে যে এটা বিড়াল, এটা কুকুর নয়, তখন যে সে এই যে আগে যে অ্যাসিমিলেট করে নিল যে বিড়ালটাকে কুকুর ভেবে নিল, তারপর তখন যখন সে সেই বিড়ালটাকে বিড়াল ভাবতে শুরু করবে, অর্থাৎ পরিবর্তন করে দেবে যে না না এটা তো বিড়াল, এটা দেখো একটু অন্যরকম দেখতে, দাদু মামা তো ঠিকই বলছে, এটার মুখটা একটু অন্যরকম, এটার কানগুলো একটু অন্যরকম, এটা ম্যাও ম্যাও করে আওয়াজ করে, এটার লেজটা একটু অন্যরকম, মামা তো একদম ঠিক বলছে। তো এই যে সে পরিবর্তন করলো নিজের মতো করে, সে পরিবর্তন করে নতুন আরেকটি স্কিমা গঠন করলো, কিসের? বিড়ালের স্কিমা। এটাকেই কি বলবে? অ্যাকোমোডেশন। অর্থাৎ শিশু নিজের মতো করে যখন পরিবর্তন করবে তাকে আমরা কি বলবো? অ্যাকোমোডেশন। আর যখন পরিবর্তন না করে যেটা থাকবে সেটাকেই শিখে নেবে, সেটাকে অ্যাসিমিলেশন বলবে। ধরো তোমাকে পলাশি যুদ্ধ সম্পর্কে পড়তে বললো, একটি নোটস আমি লিখে দিলাম, সেই নোটসটা তুমি হুবহুব মুখস্থ করে এসে আমাকে পরের দিন বললে, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো অ্যাসিমিলেশন। মানে তুমি নিজের কোনো মতামত সেখানে প্রকাশ করলে না, নিজের মতো করে সেটাকে প্রকাশ করলে না। কিন্তু যখন তুমি সেই পলাশি যুদ্ধটাকে পড়ে নিজের মতো করে বানিয়ে লিখবে, নিজের মতো করে লেখার চেষ্টা করবে, আমি যেটা লিখেছি সেটা না লিখে নিজের মতো করে লিখবে, সেটাকে কি বলে বলো তো? সেটাকে বলে অ্যাকোমোডেশন। এই যে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এই টার্ম দুটো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এগুলো স্টার মার্কস দিয়ে রাখো। তোমরা সিটেটের পিওয়াইকে যখন আমরা আলোচনা করব দেখবে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, স্কিমা, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, তারপর কি, তারপর এই যে আরো টার্মগুলো আমি লিখেছিলাম এখানে দেখো, কনস্ট্রাকটিভিজম, এরপর এরপর দেখো অ্যাক্টিভ পার্টিসিপেশন, এই টার্মগুলো বারবার দেখতে পারবে। তো মনে রাখার চেষ্টা করো এবং বারবার এগুলো খাতায় নোটস করে রাখো, বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো এখন থেকেই। কারণ যখন তোমাদের এক্সাম ঘোষণা হয়ে যাবে তারপর বেশি সময় পাবে না। এবং সিটেট এমন একটি সাবজেক্ট যেখানে 30-এ 30 স্কোর করা যায়, কোনো ব্যাপারই না 30-এ 30 স্কোর করা, একদম অনায়াসে ইজিলি করতে পারবে। শুধু আমাদের নোটসগুলো ফলো করো, আমাদের ক্লাসগুলো ফলো করো রেগুলার। বোঝা গেল? এরপর দেখো অ্যাসিমিলেশন কি। অ্যাসিমিলেশন কি আমি যেটা তোমাদের বললাম, নতুন তথ্যকে বিদ্যমান স্কিমায় পরিবর্তন না করে যোগ করা। এই যে আমাদের মস্তিষ্কে যে স্কিমা আছে বা ফোল্ডারগুলো আছে, সেই ফোল্ডারগুলোতে আমরা যখন কোনো জিনিস দেখব সেটাকে হুবহু যেরকম দেখব সেরকমই আমরা সেটাকে স্কিমায় ঢুকিয়ে দেবো বা মস্তিষ্কে সেভ করে দেবো। সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন, কোনো রকম পরিবর্তন এখানে করব না।
শিশু জানে পাখি ডানা আছে, উড়তে পারে, সে কাক দেখে সেটিকেও পাখি বলে স্কিমায় যোগ করে দিচ্ছে। অর্থাৎ কাক দেখে সেটাকেও পাখি বলে দিচ্ছে, কারণ কাকেরও পাখনা আছে, সেও উড়তে পারে। এই যে কোনো রকম পরিবর্তন করলো না, সরাসরি স্কিমায় যোগ করে দিল, এটাকে কি বলবো? অ্যাসিমিলেশন। কিন্তু যখন সে সেই তথ্যটিকে পরিবর্তন করবে যে এটা অন্যরকম দেখতে পাখিদের থেকে, এটা কাক, এই যে পরিবর্তন করে নতুন একটি স্কিমা বানিয়ে নতুন স্কিমায় সেভ করে নিল, তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলবো আমরা অ্যাকোমোডেশন। তখন সেটাকে আমরা কি বলবো বলো? অ্যাকোমোডেশন বলবো। ক্লিয়ার? এরপর দেখো কি বলেছে, স্কিমা অপরিবর্তিত থাকে, শুধু নতুন তথ্য যোগ হয়। এই যে স্কিমা, এই স্কিমাগুলো কিন্তু কখনো পরিবর্তন হয় না। স্কিমাগুলো কি হয়? স্কিমাগুলো অ্যাকোমোডেট হয়, অর্থাৎ অ্যাকোমোডেশন হয়। মানে স্কিমাটা তো ওখানেই থাকবে, কিন্তু স্কিমার মধ্যে নতুন কোনো ইনফরমেশন যুক্ত হয়ে সেটা মডিফাই হবে। সেটা বলে না বাইক মডিফিকেশন করব, বাইক মডিফিকেশন করব মানে কি? বাইকটাকে কি নতুন বিক্রি করে নতুন বাইক কিনে, নাকি সেই পুরনো বাইকটাকেই নতুন লাইট লাগায়, নতুন কালার করে, নতুন চাকা লাগায়, নতুন নতুন বিভিন্ন জিনিস লাগিয়ে সেটাকে মডিফিকেশন করে, তাই তো? সেই রকমই যে এই যে মডিফাই করে সেটাকে কি বলে? সেটাকে বলে অ্যাকোমোডেশন। আর যখন মডিফাই করে না সেটাকে কি বলবে? সেটাকে বলবে অ্যাসিমিলেশন। মনে থাকবে? ক্লিয়ার? এরপর দেখো কি বলেছে, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে কি? আমি যে বললাম অ্যাকোমোডেশন মানে পরিবর্তন করে। দেখো এখানে স্পষ্ট লেখা আছে, নতুন তত্ত্বের সাথে মিলিয়ে বিদ্যমান স্কিমায় পরিবর্তন বা নতুন স্কিমা তৈরি করা। অর্থাৎ নতুন পুরনো যে তোমার মস্তিষ্কে যে স্কিমাটি ছিল, তুমি নিজের মতো করে পরিবর্তন করে সেই স্কিমাতেই যোগ করো, অসুবিধে নেই। বা নতুন স্কিমা গঠন করো পরিবর্তন করে নিজের মতো করে, তাও অসুবিধে নেই। দুটোকেই কি বলবে? দুটোকেই বলবে অ্যাকোমোডেশন। অর্থাৎ এই যে যখন তুমি ধরো কাক, পাখিকে কাক, মানে কাককে দেখেও পাখি বলছো, তখন তুমি মডিফাই করে দিলে যে না এটা একটু অন্যরকম দেখতে, এটা হয়তো কাক। এই যে দেখো এখানে আরেকটি ভালো এক্সাম্পল আমি দিয়েছি, ওই কাকের উদাহরণটা বুঝে নাও। এবং এখানেও আরেকটি ভালো এক্সাম্পল দিয়েছি, দেখো একটি শিশু ভাবে সব চার পা ওয়ালা প্রাণী কুকুর। মানে এই যে আমি আগে বলেছিলাম চারটি পা আছে, ঘেউ ঘেউ করে, তার একটি শিশুর মনে কিন্তু অলরেডি কুকুর সম্পর্কিত স্কিমা তৈরি হয়ে গিয়েছিল। সে ভাবতে শুরু করে দিয়েছে চারটি পা থাকলে মানেই ওটা কুকুর। সে ভাবতে শুরু করে দিয়েছে চারটি পা আছে মানেই সেটা কি? সেটা হচ্ছে কুকুর। বোঝা গেল? কিন্তু পরবর্তী সময়ে তখন যে ছাগল দেখতে পেল, পরবর্তী সময়ে সে ছাগল দেখতে পেল, ছাগল দেখতে পেয়েও সে ছাগলকে কুকুর ভেবে নিল। এটাকে কি বলে? অ্যাসিমিলেশন। এটাকে কিন্তু অ্যাকোমোডেশন বলবে না, এটাকে কি বলবে? অ্যাসিমিলেশন। কিন্তু এখনো এখানে দেখো কি বলেছি, এখানে বলেছি ছাগল দেখে বুঝতে পারে এটা আলাদা, কারণ এটা কুকুরের মতো বৈশিষ্ট্য নয়, এটা একটু অন্যরকম দেখতে। তখন সে কি করবে? তখন হতে পারে সেই ছাগলটিকে সেই পুরনো স্কিমাতেই যোগ করে দেবে, যে যখন একটু অন্যরকম দেখতে লাগবে তখন তাকে আমি ছাগল বলে দেব। হতে পারে সে পুরনো স্কিমাতেই মডিফাই করে যোগ করে দেবে, বা হতে পারে মডিফাই করবে কিন্তু সে পুরনো স্কিমাতে যোগ না করে ছাগলের আরও একটি নতুন স্কিমা গঠন করবে, বা ছাগলের আরও একটি নতুন ফোল্ডার গঠন করবে, যাকে আমরা ফোনে বা কম্পিউটারে ফোল্ডার বলি, তাকেই আমরা স্কিমা বলি। তো আরও একটি নতুন স্কিমা গঠন করে নেবে। এই যে নতুন একটি স্কিমা গঠন করে নিল, এটাকে কি বলবে? নিজের মতো করে পরিবর্তন করে যখন নতুন স্কিমা গঠন করবে তাকে বলবে অ্যাকোমোডেশন। বোঝা গেল? ক্লিয়ার? এরপর দেখো কি বলেছে, নতুন বোঝার সাথে সাথে মেলাতে স্কিমা, অর্থাৎ নতুন বোঝার সাথে মেলাতে স্কিমা পরিবর্তন বা প্রস্তাবিত হয়। অর্থাৎ আমরা যখন নতুন স্কিমা সম্পর্কে জানি তখন সেটা কি হয়? তখন সেটা মডিফাই হয়। অর্থাৎ অ্যাকোমোডেশনে কি হয়? সেটা পরিবর্তন হয় বা মডিফাই হয় বা রিপ্লেসড হয়। বোঝা গেল? এরপর এরপর দেখো ইকুয়ালিব্রেশন বা সমতাকরণ। এখানে কি হয়? এখানে এই যে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন, অর্থাৎ একটি শিশু যখন কুকুর দেখে কুকুরকে কুকুর দেখলো, কুকুরের স্কিমা তৈরি করলো, তারপর বিড়াল দেখে বিড়ালকেও কুকুর ভাবছে, তারপর যখন তাকে কেউ বলছে বাবা এটা এটা কুকুর নয়, এটা বিড়াল, দেখো এটার একটু অন্যরকম দেখতে, এটার বৈশিষ্ট্যগুলো একটু অন্যরকম, তখন তার মধ্যে যে পরিস্থিতিটা হবে সেটা কি বলতো? সে ঘাবড়ে যাবে। আরে এটা কি করে হলো? দেখো
এটা কি হচ্ছে, এটা তো দুটো প্রায় একই রকম দেখতে, আমি এখন কি করে বুঝবো যে এটা কুকুর না বেড়াল? এটা তো একটুখানি, এটা এটা তো হতে পারে বাচ্চা কুকুর, এটা আমি এখন কি করে বুঝবো? এই যে তার মধ্যে যে এখন একটা কনফিউশন চলে আসলো, তার মধ্যে কি হলো, তার মধ্যে একটা ভারসাম্য হারিয়ে, তার মধ্যে যে সমতা বা ভারসাম্য সেটা হারিয়ে যেতে শুরু করলো। তারপর এই যে ভারসাম্য হারাতে শুরু করলো, তারপর যখন সে ধীরে 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 সেই বিষয়টা সম্পর্কে জানবে যে এটা সত্যিই তো এটা একটু আলাদা বৈশিষ্ট্য, এটা একটু অন্যরকম দেখতে, এই যে একটু বুঝতে শিখবে যখন কুকুর আর বেড়ালের পার্থক্য, তখন কি হবে, এই ভারসাম্য হারানোর পর থেকে তার মধ্যে ধীরে ধীরে সমতা আসতে শুরু হবে বা ইকুয়ালিব্রেশন হতে শুরু করবে ধীরে 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 তার মধ্যে। বোঝা গেল? ক্লিয়ার? এটা মানে কি? এরপর কি হয়েছে, এরপর দেখো স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানীয় বিকাশের ধাপসমূহ। এই যে পিয়াজের ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি, এখানে কিন্তু বিভিন্ন ধাপ আছে, যেরকম 4টি স্টেজে পিয়াজে তার থিওরিকে ভাগ করেছে। সেন্সরি মোটর স্টেজ, তারপর কি সেন্সরি মোটর স্টেজের পর দেখো এখানে দেওয়া আছে প্রি অপারেশনাল স্টেজ, তারপর কনক্রিট অপারেশনাল স্টেজ, তারপর ফর্মাল অপারেশনাল স্টেজ। বোঝা গেল? এই 4টি স্টেজে কিন্তু পেঁয়াজে ভাগ করেছে, সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল। এই 4টি স্টেজ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা যদিও অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তবে এই ক্লাসটা থেকে কিন্তু তোমরা অনেক কিছু যে ইনফরমেশনগুলো পেয়েছো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে, কারণ এই ইনফরমেশনগুলোই কিন্তু তোমাদের বারবার কোশ্চেনে জিজ্ঞেস করে। তো এই ক্লাসটা তোমরা যারা দেখলে তারা বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে তোমার পাশাপাশি তোমার বন্ধু বা ভাই বোন যারা আপার প্রাইমারি টেট বা সিটেট বা যে কোনো রাজ্যের টেটের প্রিপারেশন নিচ্ছে না কেন, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি সে যদি ডিএড বা ডিএলএড বা বিএডের স্টুডেন্ট হয়ে থাকে, তাহলেও কিন্তু তার খুব হেল্পফুল হবে। তাই তোমার ভাই বোন যাদের তুমি ভালো চাও, যাদের তুমি চাও সাকসেস হতে দেখতে, তাদের কাছে ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং পরবর্তী ক্লাসে আমরা পেঁয়াজের ডেভেলপমেন্টের যে 4টি স্টেপ, এই 4টি স্টেপ নিয়ে আলোচনা করব। কারণ পেঁয়াজের থিওরিটা সত্যি অনেকটা একটু বড় থিওরি, কারণ একটা ক্লাসে এই থিওরিটা আলোচনা করা সম্ভব নয়। তাই আমরা এই ক্লাসটাকে দুটো আলাদা আলাদা স্টেজে ভাগ করেছি, যেখানে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে আমরা পেঁয়াজের যে 4টি থিওরি আছে সেই থিওরি নিয়ে আলোচনা করব। এবং এর পরবর্তী ক্লাসে আমরা কি করব, 3 নম্বর ক্লাসে আমরা ডিসকাস করব এই পেঁয়াজের রিলেটেড যে কোনো রাজ্যের, সে ঝাড়খণ্ড হোক বা উত্তরপ্রদেশ হোক বা মধ্যপ্রদেশ হোক, মধ্যপ্রদেশের এমপি টেট, রাজস্থানের রিট বা রাজস্থান টেট, উত্তরপ্রদেশের ইউপি টেট, ঝাড়খণ্ডের জে টেট, আসামের আসাম টেট, ত্রিপুরা টেট, পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রাল গভর্নমেন্টের সি টেট, কেভিএসের কেভিএসের এক্সাম, এনভিএসের এক্সাম, রেলওয়ে গভর্নমেন্টের রেলওয়ে টেট, যে কোনো টেটে এই পেঁয়াজের রিলেটেড যেখানে যে কোশ্চেনগুলো এসেছে প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু এক জায়গায় করব। এবং তোমাদের পরবর্তী যে 3 নম্বর ক্লাসটা হতেছে পেঁয়াজের থিওরি রিলেটেড, সেই ক্লাসে কিন্তু আমরা সেই থিওরিটা নিয়ে ডিসকাস করব। এবং তোমাদের সেই ক্লাসটা অবশ্যই আমি দেখার জন্য রিকোয়েস্ট করছি, কারণ সেই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি যে কনসেপ্টটা তোমাদের ডিসকাস করলাম, যে টার্মগুলো তোমাদের ডিসকাস করলাম, সেই টার্মগুলো কতটা ইম্পর্ট্যান্ট এবং তোমরা কতটা ভালো স্কোর করতে পারছো এই থিওরিটা পড়ে, এই থিওরির যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কতটা সলভ করতে পারছো, কতটা বুঝতে পারলে থিওরিটা, সেটা কিন্তু সেই ক্লাস দেখলেই বোঝা যাবে। তো আজকের মতো এই পর্যন্তই ক্লাস। তো ক্লাসটি তোমরা বারবার আমি একটা কথাই বলবো যে পিডিএফটা তোমরা অবশ্যই নিবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে, কিন্তু তোমরা যদি এই ক্লাসটা নিজের হাতে নিজের মতো করে নোটস বানাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সেই ক্লাসটা হেল্পফুল হবে। কারণ তোমাদের যে বিষয়টা তোমরা যখন, আমি যে তোমাদের বললাম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, তোমরা যখন নিজের হাতে নোটস লিখবে তখন তোমাদের নতুন একটা কিছু এক্সপিরিয়েন্স হবে, ব্রেনটা আলাদা লেভেলের খুলে যাবে তোমাদের। তাই নিজের হ্যান্ডস নোট এবং সেটাকে রিভিশন করো। তোমাদের তো অবশ্যই আমি কুইক রিভিশনের জন্য একদম শর্ট
নোটস বানিয়ে দেবো সেটা তো তোমরা অবশ্যই পড়বে, কিন্তু তার পাশাপাশি তোমরা নিজেরাও নোটস বানানোর চেষ্টা করো, ক্লাসগুলো দেখার পাশাপাশি ক্লাসগুলো দেখবে আর নিজে খাতায় লিখতে থাকো, নোটস নিজের মতো করে লিখতে থাকো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে প্রিপারেশন নিতে থাকো, কারণ তোমরা তো জানোই পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের কি অবস্থা। এখানে কিন্তু কত বছর পর পর টেট হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো আসন্ন যে আপার প্রাইমারি টেট হতে চলেছে, এটার জন্য কিন্তু প্রচণ্ড প্রেশার আছে সুপ্রিম কোর্টের। তো এই টেটটা কিন্তু অবশ্যই হবে, কিন্তু এর পরে যে কত বছর পরে টেট হবে সেটা কিন্তু কেউ জানে না। তাই সুযোগ এসেছে, কাজে লাগাও, ক্লাসগুলো ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো। এই সিডিপির ক্লাসের পাশাপাশি তোমরা আপার প্রাইমারি টেটের সমস্ত ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবে, প্যাডাগজি রিলেটেড সমস্ত ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবে। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করো অবশ্যই, কারণ ভালো প্রিপারেশন নাও, ভালো স্কোর করো, ভালোভাবে সিলেকশন নাও, এটাই সকলেই চায়, আমরাও এটাই চাই। তো ততক্ষণ ভালো থাকবেন এবং ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে পরবর্তী কোনো ভালো একটি কনসেপ্ট নিয়ে।